শ্রদ্ধেয় রাজ্যবাসী এবং শ্রমজীবী ভাই এবং বোনেরা, কিছু বিষয় আপনাদের সামনে উপস্থিত করা প্রয়োজন। কারণ দেশে এখন যা চলছে শ্রমজীবী জনগণের উপর অস্বাভাবিকভাবে একটা আক্রমণ নামিয়ে আনা হয়েছে এবং এই আক্রমণের লক্ষ্য হল শ্রমিক শ্রেণীকে অর্থাৎ শ্রমজীবীদের একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা। আপনারা জানেন, আমাদের দেশে ব্রিটিশ শাসিত ভারতবর্ষ যখন ছিল তখন 1926 সালে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট লাগু হয়েছিল। তা এমনিতে দেয়নি, তার জন্য অনেক লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। ব্রিটিশরা তখন এই আইনটা লাগু করে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ 2-4টা আইন এরকম শ্রমজীবীদের স্বার্থে তারা করতে বাধ্য হয়েছিল তৎকালীন শাসন ব্যবস্থায়। দেশ স্বাধীন হলো। দেশের স্বাধীনতার পর শ্রমজীবীদের কিছু সুযোগ সুবিধা, তাদের কাজের অধিকার, কাজের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, তাদের মজুরি, এই যে বিষয়গুলি সম্পর্কে এবং কোনো বিরোধ যদি দেখা দেয় সেগুলি নিষ্পত্তি করা সম্পর্কে সেখানে কিছু আইন তৈরি হয়। এই আইনগুলি সময়ে সময়ে পরিবর্তন, সংযোজন ইত্যাদি হয়। এভাবে ভারতবর্ষে 44টা শ্রম আইন ছিল। এই সরকার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর, প্রথম এনডিএ গভর্নমেন্টের কথা আমি বলছি, 2014 যেটি এসছেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এই সরকার ক্ষমতা আসার পরেই তারা শুরু থেকেই লক্ষ্য করে গেছে যে বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণের যে নীতি, এটাকে লাগু করার জন্য তারা নিজস্ব একটা নীতিমালা তৈরি করেছেন। এবং এই নীতিমালার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হল গিয়ে দেশের বহুজাতিক সংস্থা, বিদেশি সংস্থা এবং একচেটিয়া পুঁজি ধনিক বণিকদের স্বার্থ রক্ষা করা এবং শ্রমজীবীদের তার শ্রম থেকে কত বেশি কাজ করিয়ে কত কম মজুরি দিয়ে তাদের কাজে লাগানো যায় এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত করা যায়, এই লক্ষ্যটা নিয়েই কিন্তু এখানে তারা এই কাজটা শুরু করেছিলেন। আপনারা জানেন যে আমাদের দেশের বিশেষ করে সমাজের যে ক্রমবিকাশটা যদি আমরা লক্ষ্য করি, এক সময় ছিল আদিম সাম্যবতী সমাজ ব্যবস্থা, তারপরে গিয়ে আসে দাসপ্রথা, কৃতদাস প্রথা যেটাকে আমরা বলি, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, আর সবগুলোর অল্টারনেটিভ হিসেবে আসে গিয়ে সেখানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। শ্রমজীবী মানুষ এটা তার জীবনে অভিজ্ঞতা ভালোই জানেন যে পুঁজিবাদী ব্যবস্থাপনা কোনোদিনই শ্রমিক শ্রেণীর সমস্ত অধিকারগুলো স্বীকার করবে না, তাদের সমস্যার সমাধান করবে না। তারা শুধু, কারণ মজুরিটা দেয় এই কারণে, মজুরি না দিলে, না খেতে পারলে পরের দিন কাজে আসতে পারবে না। যদি শ্রমিকরা কাজে না আসেন মালিকের মুনাফা হবে না। কাজের মধ্য দিয়ে উৎপাদন হয়, উৎপাদিত মাল বাজারে বিক্রি করে তার থেকে মুনাফা মালিকের ঘরে যায়, সেই মুনাফার একটা অংশ হিসেবে শ্রমজীবীদের এটা দেন। এবং এই বিষয়টা চিন্তার মধ্যে রেখেই তারা এটা করেন। এবং সেখানে এই সমাজতান্ত্রিক ব্যবস্থাপনায় শ্রমিক শ্রেণীর অধিকার, সম্মান, মর্যাদা, ইজ্জত এবং তার যে সমস্যাগুলো সেগুলি সুরক্ষিত থাকে এবং রাষ্ট্র শ্রমজীবীদের দায় দায়িত্ব ইত্যাদি গ্রহণ করে। আমাদের দেশে 1991 সালে উদারীকরণের নীতি চালু হয় বা লাগু হয়। উদারীকরণের নীতিটা লাগু হওয়ার পর আমরা দেখলাম যে তারা টোটাল যে অর্থনৈতিক নীতিটা, সেই নীতিটার মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসছেন এবং বিদেশি পুঁজি দেশে ঢুকবে, দেশে আত্মনির্ভর ভারতের কথা বললে একটা পরনির্ভর ভারতবর্ষ তৈরি করার জন্য তারা শুরু করলেন। এবং উদারীকরণের নীতির কুফল যেটা লক্ষ্য করা গেল, শ্রমিকদেরকে কাজ করাবে,
যত বেশি পারে খাটাও, যত কম পারো মজুরি দাও, এই ছিল উদারীকরণের লক্ষ্য। এবং সেখানে ধীরে ধীরে শ্রমিকদের যে স্বীকৃত অধিকারগুলো কেড়ে নাও, মালিকদেরকে খুশি করো। দীর্ঘ লড়াই, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে শ্রমিক শ্রেণী তার অধিকারগুলো পেয়েছেন বা অর্জন করেছেন। এগুলিকে নস্যাৎ করে দিয়ে আমাদের দেশে এখন নতুন আইন এবং বিধি লাগু করা হচ্ছে। এবং আপনারা জানেন যে 44টা শ্রম আইনকে কেন্দ্রের বিজেপি সরকার এবং তাদের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলো 4টা কোডে পরিণত করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় সরকার। সেটা হলো গিয়ে একটা হলো মজুরি সংক্রান্ত কোড, এটা আগেই পাশ করিয়ে নিয়েছেন এবং এতে মজুরি নিশ্চয়তা থাকবে না শ্রমিকদের। শিল্প সম্পর্কিত বিষয়ক আইন ও বিধি, পেশাগত সুরক্ষা, সামাজিক সুরক্ষা, এই 4টা কোড দিয়ে 44টা আইনকে তারা প্রায় তুলে দিয়ে এই 4টা কোডে পরিণত করছেন। একটা কোড আমি আগেই বলেছি সেটা পাশ করিয়ে নিয়েছেন, আর 3টা কোড এবার লোকসভাতে তারা এবং রাজ্যসভাতে পাশ করিয়ে নিলেন। এবং এটা লক্ষ্য হলো যে মালিকদের স্বার্থে আইনটাকে সরলীকরণ করা হয়েছে, তাদের ভাষায় যেটা বলছেন। শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের অতি সংস্কার সাধন, উদারবাদী চিন্তা মাথায় রেখে মালিকদের অধিক মুনাফার সুযোগ করে দেওয়া হয়েছে বা পাইয়ে দেওয়া হয়েছে। আমরা অনেক আগে থেকে একটা প্রচার করেছিলাম যে হায়ার অ্যান্ড ফায়ার, অর্থাৎ শ্রমজীবীদেরকে কাজে লাগাও, ব্যবহার করো, কাজ শেষ ছুঁড়ে ফেলে দাও। এই প্রচারটা আমরা নিয়ে গিয়েছিলাম। অনেকেই বিষয়টা কিন্তু প্রথম দিকে উপলব্ধি করতে পারেনি, কিন্তু আজকে সেটা উপলব্ধি করতে পারছেন। এখন কিন্তু অধিকাংশ মানুষ যে কাজ করছেন, আজকে যে কাজটা করছেন, কালকে সেই কাজটা করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা থাকবে না। এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে আইনটাকে সংশোধন করে তারা এমন জায়গায় নিয়ে গেছেন, আগের আইনে বিদ্যুৎ সংযোগ যেখানে আছে, যে শিল্প কারখানা ছোটোখাটো যেখানে হোক, যেগুলোতে বিদ্যুতের সংযোগ আছে, সেখানে 10 জন শ্রমিক যদি কাজ করে আইন লাগু ছিল। এখন সেটাকে ডাবল করে 20 জন করে দিয়েছেন। এর নিচে যদি কোনো কারখানায় থাকে, বিদ্যুৎ সংযোগ যেখানে আছে, সেই কারখানায় কিন্তু শ্রম আইন কার্যকরী থাকবে না এবং সেখানে শ্রমিকরা তার সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। মালিকদের ইচ্ছা অনিচ্ছার উপর সবটা নির্ভর করবে। এখানে এই সংশোধনীতে যেখানে বিদ্যুতের সংযোগ নেই কারখানা, সেখানে 20 জন ছিলেন আগে শ্রমিকের সংখ্যা, আইনটা কার্যকরী হতো, এখন এটাকে করে দিয়েছেন 40। এবং তারা এটা হলো নতুন আইনে এই সংযোজনগুলো তারা করে নিয়েছেন এবং নতুন আইনের আওতায় নিয়ে এসছেন। নতুন আইনের ফলে যে আইনটা তারা লাগু করলেন, এতে হিসাবে দেখা যায় ভারতবর্ষের 70% কল কারখানা যেখানে শ্রমজীবীরা কাজ করেন, এগুলি আর আইনের আওতায় আসবে না এবং আইনের বাইরে চলে গেলেন। এতে শ্রমজীবীদের শোষণ করার ক্ষেত্রে এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার ক্ষেত্রে এটা মালিকদেরকে একটা সুবিধা পাইয়ে দিলেন এবং সরকারের এই আইন সবচেয়ে লাভবান হলেন এই দেশের মালিক গোষ্ঠীরা। এখানে লক্ষ্য করা যায় যে 100 জন শ্রমিক থাকলে আগে লে অফ লক আউট করতে গেলে সরকারের অনুমতি নিতে হতো বা সরকারকে জানাতে হতো। এখন গিয়ে সেটাকে তারা করে দিয়েছেন যে 300 জন করে দিয়েছেন। আগে ছিল 100, এখন এটাকে করে দিয়েছেন 300 এবং এটা একটা স্ট্যান্ডিং অর্ডার বলে দিয়েছেন। এবং সেখানে গিয়ে এই যে 300 করা হলো এবং সেখানে গিয়ে দেখা গেল শ্রমিকদের জন্য আর কোনো আইনি রক্ষা কবচ আর রইল না। নিয়োগের ক্ষেত্রে নথি বা দস্তাবেজ যেগুলো আগে দিতে হতো, এগুলো আর থাকলো না। নিয়োগের ক্ষেত্রে কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যে কোনো নিয়োগের ক্ষেত্রে মজুরি কত হবে, কী কী সুযোগ সুবিধা পাবে এবং অন্যান্য বিষয়গুলি আইনের যে বিধানগুলো আছে সেগুলির সঙ্গে সাহায্য রেখে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হতো। এখানে গিয়ে দেখা গেল 300-র নিচে যেখানে আছে সেখানে গিয়ে আর এই সমস্ত জিনিসগুলো থাকলো না এবং সেখানে তাদের যে নথি বা দস্তাবেজ রাখার, তার সমস্ত কিছু বায়োডাটা ইত্যাদি রাখার যে বিষয়গুলি সেগুলো থাকলো না
এবং এই যে অবস্থাটা করলেন, এতে গিয়ে শিল্প সম্পর্কিত আইনে, মূল আইনে এমন কিছু বিষয় তারা ঢুকিয়ে দিলেন, মূল আইনের মধ্যে, শিল্প সম্পর্কিত আইনের মধ্যে এমন কিছু বিষয় যেটা ঢুকিয়ে দিলেন, সেটা হলো গিয়ে যে প্রশাসন টাইম টু টাইম বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন। প্রশাসন মানে একটা হলো আইনের ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো বঞ্চিত করলেন, সেখানে আইনের মধ্যে আবার ঢুকিয়ে দিয়েছেন প্রশাসন ইচ্ছা করলে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বা প্রশাসনিক নির্দেশ সময় সময় দিতে পারবেন। তাহলে মূল আইনের যে সুযোগটা পেতেন, সেই মূল আইনটাকে দুর্বল করে দিয়ে পার্লামেন্ট বা বিধানসভাকে বাইপাস করে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের বিষয়টা ঢুকিয়ে দিয়েছেন আইনের ভিতর, প্রশাসনিক নির্দেশ দিতে পারবেন। এবং এই যে প্রশাসনিক নির্দেশগুলো দিতে পারবে, এটা কার স্বার্থে দেবেন? এত নিশ্চয়ই শ্রমজীবীদের স্বার্থে না। কারণ এই সরকারের দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করছি, তারা একচেটিয়া পুঁজিপতি, ধনিক বণিক, জোরদার জমিদারদের স্বার্থ রক্ষাকারী এবং তল্পিবাহ। স্বাভাবিক কারণে এই প্রশাসনিক নির্দেশকতা যেটা উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু শ্রমজীবীদের স্বার্থ সুরক্ষিত থাকবে না, সুযোগগুলি যা ছিল তার থেকে তারা বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে জনস্বার্থের নামে সরকার নতুন কারখানাগুলোকে আইনের বাইরে দিতে পারবেন। এখানে আইনের মধ্যে উল্লেখ করা হয়েছে, নতুন আইন যেটা করেছেন, সরকার ইচ্ছা করলে, জনস্বার্থের কথা করলে কোনো একটা কারখানাকে সে আইনের বাইরে দিয়ে দিতে পারবেন। অদ্ভুত ঘটনা, এটা কী করে হয়? আগে এই ধরনের একটা বিষয় করেছিলেন SEZ, স্পেশাল ইকোনমিক জোন, সেখানে শ্রম আইন কার্যকরী হবে না। এটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তিক্ত অভিজ্ঞতা হয়েছে, দেশের যেখানে যেখানে এগুলো হয়েছে, মার খেয়েছে, সেখানে গিয়ে মূলত সেখানে জায়গাগুলো অনেক ক্ষেত্রে আত্মসাৎ করেছেন। SEZ-এর নাম করে যারা বড় লোক, ধনী বর্গীরা নিয়েছেন, তারা SEZ-এর নাম করে সেখানে জায়গাগুলো তারা কবজা করে নিয়েছেন। যারা মালিকরা জায়গা কবজা করে নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে তেমন কিছু সফলতা দেখাতে পারেনি, দু একটা ব্যতিক্রমী ঘটনা ছাড়া। এখানে দেখা গেল যে এই যে আইনগুলো সংশোধন করলেন, সে আইনের মধ্যে মালিকদের অন্তহীন কতগুলি সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়ে দিলেন, এবং যেটার মধ্য দিয়ে আমরা মনে করি যে এটা শ্রমিক শ্রেণীকে দাসত্বে পরিণত করার জন্যই এই আইন পরিবর্তন এবং সংযোজন করা হয়েছে। নতুন আইন 4টা কোডে এটাকে পরিণত করা হয়েছে, এবং পুরনো আইনগুলোকে স্থগিত বা পঙ্গু করে দেওয়া হয়েছে। এবং সেখানে নতুন আইনে চুক্তিবদ্ধ ও ঠিকা শ্রমিকদের বিধান রাখা হয়েছে, অর্থাৎ স্থায়ী কাজ আর রইল না। এখন থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের কাজে লাগাবে, অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত হবে, স্থায়ী কাজ আর রইল না। এবং স্থায়ী কাজ যদি না থাকে, তাহলে একটা অনিশ্চিত অবস্থায় শ্রমজীবীরা পড়লেন। তিনি আজকে কাজ করবেন, কালকে তার কাজ থাকবে কিনা একটা অনিশ্চয়তা তৈরি হলো, এবং একটা অনিশ্চিত ভবিষ্যৎও তৈরি হলো। এই বিষয়গুলি মাথায় রেখে স্থায়ী কাজের বিধানটাকে অনেকটা তুলে দিয়ে সেখানে চুক্তিবদ্ধ প্রথার কথা বলেছেন, বা ঠিকা শ্রমিকের কথা বলেছেন। এবং এই যে বিষয়গুলি, এগুলো শ্রমজীবীদের স্বার্থের পরিপন্থী। এখানে আরেকটা জায়গায় উল্লেখ করা হয়েছে, মরশুমি কাজের বিধান রাখা হয়েছে। ঠিকই আছে, মরশুমি কাজ যদি থাকে বিধান রাখা হয়েছে, কিন্তু মরশুমি কাজের ক্ষেত্রে যেই ওয়ার্কারটা মরশুমি কাজ করে তাকে ছেড়ে দিলেন, বাকি সময়টা সে কী করবেন? বাকি সময়টা সে কী খাবেন? সেখানে তো মালিক তার দায়িত্বটা নেবে না, এবং সেখানে কিন্তু তাকে গিয়ে বাকি সময়টা অভুক্ত থাকতে হবে। অন্য কাজ থাকলে করতে পারবেন, নতুবা সে কাজ করতে পারবে না। কিন্তু এই আইনে দেখা গেল যে মরশুমি কাজের ক্ষেত্রে যে কাজটা যিনি করলেন, মরশুমি পরে বললেন যে তোমার এখন দরকার নেই, তুমি চলে যাও, কিন্তু পরে যখন আবার কাজটা লাগু হবে, সেই কাজটা সে পাবে কি না তার কিন্তু গ্যারেন্টি দেয়নি আইনে তার গ্যারেন্টিগত উল্লেখ নেই। তাহলে যে কাজটা থেকে সে মরশুমি কাজ করে বাড়িতে ফিরে গেলেন, আবার যখন কাজটা শুরু হবে, সেই কাজে সে ঢুকতে পারবেন বা তাকে গ্রহণ করবেন, তাকে কাজে লাগাবেন, এইটা আইনের মধ্যে কিন্তু তেমন কিছু উল্লেখ নেই। এর থেকে একটা আশঙ্কা পরিষ্কার হয়ে যাচ্ছে, যখন যাকে পারো ব্যবহার করো, যখন যাকে দরকার নেই তাকে চড়ে ফেলে দাও, এটা একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সেখানেই বলা হয়েছে যে স্বল্পমেয়াদী কাজের কথা বলা হয়েছে, স্বল্পমেয়াদী কাজ দেওয়া হবে, এবং সেই স্বল্পমেয়াদী কাজটা করার পর ঠিক আছে তাকে আবার নবীকরণ করা হবে কিনা, সেই কাজটা সে পাবে কিনা, এটা কিন্তু আইনে কোনো ব্যবস্থা নেই বা উল্লেখ নেই। চুক্তিবদ্ধ প্রথায় আগে 20 জন হলে কিছু বিধান ছিল, যেই বিধানের মধ্যে কিছু চুক্তি মানে কন্ট্রাকচুয়াল অ্যাক্ট অনুযায়ী কিছু সুযোগ সুবিধা শ্রমজীবীরা পেতেন।
এখন সেটাকে তুলে দিয়ে এটাকে 50 করে দেওয়া হয়েছে। তাহলে 50-এর নিচে যেখানে কাজ করেন চুক্তিবদ্ধ প্রথায়, তারা কিন্তু কোনো প্রকার শ্রম আইনের আওতায় আসবে না এবং সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে। কোনো কারখানা, যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলোর মধ্যে সামাজিক সুরক্ষা থাকছে না, এবং সেখানে গিয়ে সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা এগুলির আওতার বাইরে একটা বৃহদাংশ শ্রমজীবীরা চলে যাচ্ছেন। এই নতুন আইন একটা বিশাল অংশের শ্রমজীবীদের এই আইনের বাইরে চলে গেলেন। তাহলে কর্মক্ষেত্রে এগুলি ধরুন, এই যে দুর্ঘটনায় যদি মারা যায় বা আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তার দায়িত্ব কে নেবে? মালিক সেখানে আগে দায়িত্ব নিতে পারতেন, এখন কিন্তু সেখানে তেমনটা কিছু উল্লেখ নেই। এগুলির মধ্যে অস্পষ্টতা আছে। কোনো কোনো ক্ষেত্রে বলেছেন যে এগুলি রাজ্য সরকার দেখবেন, এবং রাজ্য সরকার কী দেখবেন, কীভাবে দেখবেন, এগুলি সম্পর্কে একটা স্পষ্ট নির্দেশিকা নেই। ধরুন, এই যে কোভিড-19 চলাকালীন আমরা দেখলাম যে দুর্ঘটনায় 75 জন শ্রমিক মারা গেছেন। 30টি দুর্ঘটনা হয়েছে, 75 জন শ্রমিক সেখানে মারা যায় এবং বহু আহত হয়। এদের দায়িত্বটা কে নেবে? এবং এদের পরিবার কি করে বাঁচবে? খাবেটা কি? তাদের পরিবার কি সেখানে গিয়ে গাছের নিচে দাঁড়াবে বা অনাহারে তারা মৃত্যুর দিকে যাবে? এই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছে এবং এটাকে অস্বীকার করার উপায় নেই। এবং সেখানে গিয়ে বলছে যে রাজ্য সরকারগুলো ঠিক করবে। রাজ্য সরকারগুলো তো কেন্দ্রীয় সরকারের আইনের ভিতর থেকেই তাকে করতে হবে, আইনের বাইরে কিন্তু সেখানে কিছু করতে হবে না, যেহেতু কেন্দ্রীয় আইন হয়ে গেছে। আর এমনিতেও তো আমরা দেখেছি বিজেপি শাসনাধীন যে রাজ্যগুলো কোভিড-19 বিষয়টাকে সামনে এনে অধিকাংশ রাজ্যে শ্রম আইন প্রায় সেটাকে লাগু করার থেকে বন্ধ করে দিয়েছেন। কেউ 1000 দিনের জন্য, কেউ 3 বছরের জন্য, কেউ 1 বছরের জন্য প্রশাসনিক সেখানে অর্ডিন্যান্স জারি করে রাজ্যপালকে সই করে দিয়ে এই ধরনের নির্দেশনামা তারা জারি করেছেন। তাইলে শ্রমিকদের এই আশঙ্কা বা শ্রমজীবীদের এই আশঙ্কা থাকা কি অস্বাভাবিক না? যে আমি কর্মক্ষেত্রে যদি সেখানে ক্ষতিগ্রস্ত হয় বা তার জীবন চলে যায়, কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, তাহলে এই পরিবারটা বাঁচবে কী করে, খাবে কী করে? এখানে কিন্তু আইনে এটা পরিষ্কার নির্দেশিকা নেই, অস্পষ্টতা আছে, এবং এটার মধ্য দিয়ে শ্রমিকদের কাজের কোনো নিরাপত্তা রইল না। অন্যায়, অত্যাচার, শোষণ, অবিচারের বিরুদ্ধে সেখানে সংঘবদ্ধ হওয়া বা আন্দোলন করায়, ইউনিয়ন করার অধিকার একটা আগের আইনে ছিল। সংঘবদ্ধ, আমার উপরে যদি কোনো অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, সংঘবদ্ধ হওয়া, প্রতিবাদ জানানোর যে অধিকারটা আগের আইনের মধ্যে এটা ছিল। কিন্তু এখন বর্তমান আইনে এটা অনেকটা দুর্বল করে দিয়েছেন, এবং সেই অধিকারটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে সিজ হয়ে গেছে, এবং সেই অধিকারটার মধ্যে অস্পষ্টতা রয়ে গেছে, এবং এই অধিকারগুলো আদৌ থাকবে কি না একটা প্রশ্ন সেখানে তৈরি হয়ে গেছে। তাহলে সংঘবদ্ধ হওয়া কিন্তু আমার একটা ফান্ডামেন্টাল রাইট, কনস্টিটিউশনাল রাইট, অন্যায় অবিচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। কিন্তু এই অধিকারটা যদি না থাকে, বঞ্চনার বিরুদ্ধে যদি আমি সংঘবদ্ধভাবে প্রতিবাদ না করতে পারি, তাহলে কিন্তু সেখানে আমার ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কিন্তু এটা মানে অনেকটা আক্রমণ নামিয়ে আনা হয়েছে বা এটাকে অস্বীকার করা হয়েছে। তো এই যে অবস্থাটা মৌলিক অধিকারের পর্যন্ত এখন হস্তক্ষেপ হচ্ছে। সেখানে গিয়ে সংঘবদ্ধর পর এমনিতে তো ইউনিয়নের রেজিস্ট্রেশনগুলো দিতে যায় না। মালিকের স্বার্থ রক্ষাকারী ইউনিয়ন হলে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন পেয়ে যাবে। মালিকের স্বার্থ রক্ষাকারী অনেক ক্ষেত্রে আমরা দেখছি এটা রেজিস্ট্রেশন প্যানেল সর্বভারতীয় স্তরে আলোচনা হয়েছে, এবং এই সম্পর্কে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনেরও একটা নির্দেশিকা আছে, 45 দিনের মধ্যে রেজিস্ট্রেশন দিতে হবে। কিন্তু এটা ভারতবর্ষে অনেক আগে থেকেই এটাকে ফলো করা হয় না বা নজরদারিতে নেই, দেখেন না। বছরের পর বছর দরখাস্ত দিয়ে বসে আছেন ইউনিয়ন করার জন্য, সেখানে রেজিস্ট্রেশন দেওয়া হয় না। এখন রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে এই বাধ্যবাধকতা রইল না এবং বাধ্যবাধকতা থাকছে না। তাইলে ইউনিয়নের স্বীকৃতির বিষয়, রিকগনাইজ ইউনিয়ন যেটাকে বলা হয়, সে স্বীকৃতি বিষয়টাও সেখানে অস্পষ্ট হয়ে গেছে। আগে অনেক সময় গোপন ব্যালটে, যেমন ওএনজিসি বা বিভিন্ন যে সেন্ট্রাল পিইউসিগুলিতে বা কোনো কোনো বড় ইন্ডাস্ট্রিগুলোতে, সেখানে কিন্তু গোপন ব্যালটে কোন ইউনিয়নটা স্বীকৃতি পাবে সেটা ঠিক হতো, এতে শ্রমিকরা তার মতামত গোপন ব্যালটের মাধ্যমে জানাতে পারতেন। তো এখন গিয়ে সেখানে এই যে স্বীকৃতির বিষয়টা, ইউনিয়নকে রিকগনাইজ করা এবং সেটা শ্রমিকদের মতামত যাচাই করে তার যে গোপন ব্যালটের যে অধিকারটা ছিল, সেই অধিকারটা কিন্তু এখন থাকছে না। এই প্রথা সম্পর্কে আইনের মধ্যে যথেষ্ট অস্পষ্টতা আছে, এটা থাকছে না।
এবং এটাও অনেকটা কোন ইউনিয়ন স্বীকৃতি পাবে, কোন ইউনিয়ন পছন্দ হবে, এটা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো মালিক তো সেই ইউনিয়ন কি পছন্দ করবে যে ইউনিয়ন মালিকের বিরুদ্ধে কোনো কথা বলবে না, মালিকের সঙ্গে আপোষমূলক দৃষ্টিভঙ্গি নেবে, শ্রমিকদেরকে ঠকাবে এবং তাদেরকে প্রাপ্য মজুরি দেবে না, প্রাপ্য সুযোগ সুবিধাগুলি দেবে না, ইউনিয়ন চুপ করে থাকবে, সেই ইউনিয়নে তো মালিক পছন্দ করবে। যারা প্রতিবাদী সেই ইউনিয়ন কিন্তু মালিক পছন্দ করবে না। এবং নতুন আইন সেখানে কিন্তু একটা অস্পষ্টতা তৈরি করেছে। এই যে স্বল্পকালীন কাজ ও ঠিকাদারির ফলে নিয়োগ বিষয়ক যে শর্তাবলীগুলি আগে ছিল, এই শর্তাবলীগুলো এখন কোনোটা থাকছে না, এই শর্তাবলী নেই নিয়োগের ক্ষেত্রে। এবং সেখানে শুধু এখানেই খামতে হয়নি, ধর্মঘটের যে অধিকার ছিল, ধর্মঘট তো এটা হঠাৎ করে করলাম তা না, ধর্মঘট হলো কি একটা আন্দোলনের শেষ পর্যায়ে। কোনো অবস্থাতেই যখন শ্রমিক শ্রেণী বুঝতে পারছে যে তার দাবিগুলো মানছে না, কথা বলতে চায় না, আলোচনা করতে চায় না, সমস্যাটা বুঝতে চান না, তো শেষ অস্ত্র হিসেবেই ব্যবহৃত হয় কিন্তু ধর্মঘট। কাজে এই ধর্মঘটের অধিকার যেটা, সেই ধর্মঘটের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করা হয়েছে। কোনো জায়গায় উল্লেখ করা হয়েছে ধর্মঘট করলে জরিমানা করা হবে। তারপর সেখানে গিয়ে ধর্মঘটের ক্ষেত্রে কতগুলো নতুন নির্দেশিকা, আগে 14 দিন আগে ধর্মঘটের নোটিশ দিয়ে হতো, এখন সেটাকে পরিবর্তন করে এটাকে পরিবর্তন করে দিয়েছেন, পরিবর্তন করে বলছে এখন 60 দিন আগে নোটিশ দিতে হবে ইত্যাদি। এবং সেখানে দর কষাকষি ও মিটমাটের জন্য, অর্থাৎ ধর্মঘটের নোটিশ দেওয়ার পরও বা আগে পরে, নোটিশের আগে পরে দর কষাকষি করা, আলোচনা করা, মিটমাটের জন্য চেষ্টা করা, এই সুযোগগুলো সম্পর্কে কিন্তু একটা নির্ধারিত ব্যবস্থাপনা ছিল। এখন কিন্তু দেখা যায় মালিকদেরকে এই সময়টা বাড়িয়ে দেওয়া হয়েছে, একটা অঢের সময় মালিকদের দিয়ে দেওয়া হয়েছে। এবং মিটমাটের প্রক্রিয়তা সফলতা না এলেও সেখানে 7 দিন নোটিশ দিয়েছে, নোটিশ দিব 7 দিন সেখানে ধর্মঘট করতে পারবেন ইত্যাদি ঢুকিয়ে দিয়েছেন। তাহলে কোনো জায়গায় বলা হয়েছে আলোচনা চলাকালীন, যখন আলোচনা শুরু হয়েছে, আলোচনা কবে শুরু করবেন, কিভাবে শুরু করবেন, এটাও তো মালিকদের ইচ্ছার উপর নির্ভর করে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে আলোচনা চলাকালীন 3 মাসের পর্যন্ত ধর্মঘট করা যাবে না ইত্যাদি ঢুকিয়ে দিয়েছেন। মোদ্দা কথা হলো, ধর্মঘট করলে বিভিন্ন আইন প্রয়োগ করে জরিমানা ইত্যাদি করার আইন কোনো রাজ্য সরকার ইতিমধ্যে করে দিয়েছেন এবং কেন্দ্রীয় সরকারও নতুন আইনে সেই সুযোগটাকে মালিকদের জন্য করে দিয়েছেন। সামাজিক সুরক্ষা থেকে যে সুযোগগুলো পেত তার অনেকটাই এখন নতুন আইনে অস্পষ্ট বা রইল না। এবং সেখানে মজুরি কত হবে এবং মজুরিটা কী পদ্ধতিতে ঠিক হবে, এটাও কিন্তু অনেকটা প্রশাসনিক। আগে কিন্তু একটা নির্দেশিকা ছিল যে সেখানে তার ক্যালোরি বিষয়টা থাকতো, কতটুকু কাপড় লাগবে, খাদ্য সামগ্রী, ছেলে মেয়েদের পড়াশোনা, আবাসন, বিদ্যুৎ ইত্যাদি যারা ব্যবহার করে, এই বিষয়গুলি মজুরি নির্ধারণ করা একটা কিন্তু বিবেচনায় আসতো। এখন সেখানে গিয়ে কিভাবে সেই মজুরিটা নির্ধারিত হবে, এবং এটা কিন্তু নতুন আইনে অস্পষ্টতা আছে। এবং সেখানে আগের যে কোডগুলি ছিল, সেখানে যে নির্দেশিকাগুলো ছিল, যে সেই নির্দেশিকাগুলো এখন থাকছে না। এবং সেখানে অনেক ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে প্রশাসনিক নির্দেশ, কীভাবে হবে সেটা প্রশাসনিক নির্দেশ। তো এটা এইভাবে আইনে, মূল আইনে যদি না থাকে তাহলে কিন্তু প্রশাসনিক নির্দেশটা অনেক সময় শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে যাবে। কারণ মূল আইনের সঙ্গে সাহায্য প্রশাসনিক নির্দেশ দিল, কোনো ক্ষেত্রে সেগুলি কোর্টে চ্যালেঞ্জ হয়ে যায়, এই সমস্যাগুলো থাকে। কোনো ফর্মুলা রইল না, মজুরি নির্ধারণ করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ফর্মুলা থাকবে, সেই ফর্মুলাটা রইল না। এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তারা এই আইনগুলোকে পাস করানোর জন্য মরিয়া হয়ে রাখলেন। ইতিমধ্যে ভারতবর্ষ অনেকগুলো আন্দোলন হয়েছে, দেশব্যাপী ধর্মঘট হয়েছে, সেক্টর ভিত্তিক ধর্মঘট হয়েছে। শ্রমিকরা বর্ষের সকল মানুষকে নিয়ে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। এই ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। কিন্তু লক্ষ্য করা গেল কেন্দ্রীয় সরকার সেখানে সমস্ত প্রতিবাদ ইত্যাদিকে উপেক্ষা করে তারা সেখানে, আমরা দেখলাম কোভিড-19টাকে ঢাল হিসেবে ব্যবহার করে, এটাকে সামনে রেখে বিভিন্ন রাজ্য সরকারগুলো তারা এগুলো পাস করিয়ে নিয়েছেন এবং অর্ডিন্যান্সের নামে সই করিয়ে নিয়েছেন। এখন কেন্দ্রীয় সরকার যেহেতু তাদের রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা নেই, আগে খুব সুকৌশলে মজুরি কোডটা পাস করিয়ে নিয়েছেন। সেখানে গিয়ে একমাত্র বামপন্থীরা বিরোধিতা করেছেন, অন্যান্য বিরোধী দলরা সেখানে আরেকটু ভূমিকা নিতে পারতেন, কিন্তু সেই ভূমিকা অন্যান্য বিরোধী দল নেননি।
শুধু বামপন্থীদের বিরোধীরা করেছিলেন, যে কারণে রাজ্যসভায় পাশ করিয়ে সেটাকে আইনে পরিণত করে নিয়েছেন। বাকি যে 3টা কোড, যে 4টা কোডের কথা আমি প্রথমে বললাম, এই বাকি 3টা কোড এখন পার্লামেন্ট এবং রাজ্যসভায় তারা পাশ করিয়ে নিলেন। রাজ্যসভায় পাশ করিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন, কৃষি বিলটাকে পাশ করিয়ে নেওয়ার জন্য সেখানে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার যাচাই না করে এবং যারা বিলের বিরুদ্ধে তাদের মতামত গ্রহণ না করে যেখানে ডিভিশন চেয়েছিলেন, ডিভিশন মানে স্পষ্টভাবে যাতে প্রত্যেকেই তার বক্তব্য জানাতে পারে, কে বিলের পক্ষে কে বিপক্ষে, সেই ভোটাভুটিতে না গিয়ে ধ্বনি ভোটের নামে সেখানে পাস করিয়ে নিলেন। লক্ষ্য করা গেল যে একটা অংশকে পরবর্তী সময় দেখা গেল যারা এটা প্রতিবাদ করলেন তার মধ্যে 7 জন এমপিকে সাসপেন্ড করে দিলেন এবং এর মধ্যে তারা সেশন চালিয়ে গেলেন। স্বাভাবিক কারণে বিরোধীরা তারা ঐক্যবদ্ধভাবে সেই সেশনটা তারা যাননি এবং বাইরেই তারা আন্দোলন সংগঠিত করেছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিল, যেটা দেশে বৃহদাংশ মানুষের স্বার্থযুক্ত, শ্রমজীবীদের স্বার্থযুক্ত, যারা দেশ তৈরি করে, যারা ইমারত তৈরি করে, যারা মানুষের খাদ্যের যোগান দেয়, যারা মানুষের সব কিছু যোগান দেয়, যারা পরিকাঠামো গড়ে তোলে, তাদের জীবন জীবিকার বিষয়টাকে হালকাভাবে নিয়ে, হালকাভাবে মানে তাদের দিক থেকে সিরিয়াসলি তারা মালিকের স্বার্থে, হালকাভাবে হলো শ্রমজীবীদের কথা, সেখানে গিয়ে তারা এটাকে আইনটাকে লাগু করে দিলেন এবং সেখানে আইনটাকে পাস করিয়ে নিলেন। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটা অনেকটা বলা যায় সংসদীয় গণতন্ত্রে কবর রচনা করেছেন এবং সংসদে এই ধরনের এই পদ্ধতিতে আইন পাস করানো ঘটনা বিরল। যে পদ্ধতিতে তারা কৃষি আইনকে পাশ করিয়ে নিলেন, পরবর্তী সময়ে শ্রম আইনকে পাশ করিয়ে নিলেন, একাধিক জনস্বার্থ বিরোধী আইনগুলো তারা পাশ করিয়ে নিলেন। স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছিল 3টা বিল, স্ট্যান্ডিং কমিটিতে সেখানে ডিসকাশন চলছে, সে আলোচনা ছাড়া ট্রেড ইউনিয়নের সঙ্গে কথাবার্তা নেই এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে কোনো কথাবার্তা নেই এবং এই জাতীয় অধিকারগুলো এবং সেখানে প্রচুর আত্মত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে, লড়াই সংগ্রামের বিনিময়ে যে অধিকারগুলো শ্রমিকরা পেয়েছেন, যে আইনগুলো দেশে তৈরি হয়েছে, সেই আইনগুলোকে এইভাবে মাটির নিচে চাপা দিয়ে অনেকটা বলা যায়, সেখানে এগুলোকে শেষ করে দিয়ে তারা সেখানে শ্রম আইন, কৃষি আইন সংশোধনী ইত্যাদি পাশ করিয়ে নিলেন। এতে করে দেখা গেছে যে উৎপাদনের সঙ্গে যারা জড়িত তারা মারাত্মকভাবে আঘাত করা হয়েছে তাদেরকে। উৎপাদন একদিকে কৃষি, আরেকদিকে অন্যান্য, সেখানে কাঁচামালকে যারা শিল্পে অন্যান্য জিনিসে রূপান্তরিত করেন, দেশে বৃহদাংশ মানুষ, সেখানে তাদেরকে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে এই নতুন আইন সংশোধনী। এবং এইভাবে নতুন ভারতের নামে, একটা নতুন ভারতের নামে, এবং সেখানে গিয়ে সেই নানা ধরনের কথা বর্তমান সরকার বলছেন, তারা দিল্লিতে আছেন, রাজ্যে আছেন, যে স্বনির্ভর ভারত, আত্মনির্ভর ভারত, তারপর ডিজিটাল ইন্ডিয়া, তারপর অনেক কিছু তারা বলেছেন। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমরা লক্ষ্য করছি বিশাল অংশে শ্রমজীবীরা আগেও কাজ হারিয়েছেন, কোভিড-19 পর তো বিরাট অংশে কাজ হারিয়েছেন। এখন পর্যন্ত শোনা যাচ্ছে 14 কোটি লোক পরোক্ষ প্রত্যক্ষভাবে তারা কাজ হারিয়েছেন। সংখ্যাটা আরও বাড়বে দিনের পর দিন, কারণ আমাদের দেশে আর্থিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এবং সেখানে গিয়ে কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং বাজারে কাটতি নেই, মানুষের আয় নেই। বৃহদাংশ মানুষের যদি আয় না থাকে কাটতি থাকবে না, কাটতি যদি না থাকে এবং মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে, তাহলে স্বাভাবিক কারণে কলকারখানায় তার প্রভাব পড়বে, উৎপাদন কমিয়ে দেবে। উৎপাদন কমিয়ে দেওয়া মানে শ্রমিক ছাঁটাই, কর্মচারী ছাঁটাই, এবং এটা প্রভাব গিয়ে পড়বে কৃষিতে। কাজেই এই যে আর্থিক মন্দা তৈরি হয়েছে, আপনারা জানেন আমাদের জিডিপি -24 মতো চলছে, এটা আরও বাড়বে, 9% মতো শোনা যাচ্ছে। কাজে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। এই পরিস্থিতির মধ্যে বৃহৎ পুঁজিপতি একচিটিয়া পুঁজিপতিদের আরও পাইয়ে দেওয়ার জন্য, কারণ আমরা দেখলাম এই সময় মানুষের আয় কমেছে, কিন্তু আমাদের দেশে যদি লক্ষ্য করি রিলায়েন্সের আয় বেড়েছে 40% উপর, আদানি আয় বেড়েছে 20% উপর, তাদের আয় বেড়েছে, কিন্তু সাধারণ মানুষের আয় কিন্তু কমে গেছে। যে তাদেরকে আরও পাইয়ে দেওয়ার জন্য, আরও সুযোগ সুবিধা দেওয়ার জন্য এটা বলা হচ্ছে। বলছে যে এতে করে বিদেশ থেকে লোক নিয়ে আসবে, ইত্যাদি আসবে। কাজে শ্রম আইনকে সংস্কার ছাড়া এটা করা সম্ভব না। এই সংস্কারের নামে তারা কী সংস্কার করলেন? এই সংস্কার করলেন শ্রমিক শ্রেণীর ভবিষ্যৎকে অনিশ্চিত অবস্থায় ঠেলে দিলেন, তাদের অধিকারগুলো কেড়ে নিয়েছেন, তাদের মুখে গ্রাস কেড়ে নিয়েছেন এবং তাদের অনাহার এবং
সেখানে অনারে হয়তো বা কেউ কেউ আমরা লক্ষ্য করছি কোথাও কোথাও আত্মহত্যার ঘটনা আসছে, এবং কোথাও কোথাও সেখানে গিয়ে হয়তো বা বিনা চিকিৎসা মারা যাচ্ছেন, অনাহারে মারা যাচ্ছেন। এই পরিস্থিতি তৈরি হয়েছে যে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা শুধু শ্রমজীবীদের বিষয় না, এটা গোটা দেশবাসী। কারণ দেশের সম্পদ তৈরি করে তারা এবং দেশের সমস্ত কিছু যোগান দেয় তারা, যে এই অংশে মানুষকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়ে তারা উন্নত ভারতের কথা যেটা বলছেন, এটা স্লোগান হিসেবে থাকবে, তার কোনো বাস্তবতা নেই। এটা মুখরোচক কথাবার্তা, অবাস্তব, এবং এটার সম্পর্কে আমরা চাই গোটা দেশের মানুষ এগিয়ে আসুক। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যেটা তারা করলেন, এটা অনেকটা মানে পুঁজির কাছে আত্মসমর্পণ করলেন, পুঁজিবাদী ব্যবস্থাপনার কাছে আমার দেশের সরকার আত্মসমর্পণ করলেন তাদের সুযোগ সুবিধা বাইরে দেওয়ার জন্য। এবং নিরলসভাবে তারা এই সরকার, আগের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার, বর্তমান সরকার, এই যে দুটো সরকার এবং আগের সরকার সহ আমি দুটো সরকার বলছি, নিরলসভাবে কীভাবে শ্রমজীবী গরিব মানুষের স্বার্থকে বিঘ্নিত করা যায় এই প্রচেষ্টা তারা শুরু করেছেন। বিভিন্নভাবে আইনি বিষয়গুলি যে সুযোগ সুবিধাগুলি সেগুলিকে নস্যাৎ করে দিয়ে এবং তছনছ করে দিয়ে এই সুযোগগুলো করে দেওয়ার চেষ্টা তারা করছেন। এটাই উদারবাদীর কুফল। এই কথাগুলি আমরা বলেছিলাম। সমস্ত ট্রেড ইউনিয়নগুলো ভারতবর্ষে ঐক্যবদ্ধভাবে, এক দুইটি ট্রেড ইউনিয়ন বাদ দিলে সম্মিলিতভাবে আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে এই উদারবাদীর কুফল দেশটাকে গ্রাস করে নেবে, মানুষের সর্বনাশ ডেকে আনবে এবং একটা বিপর্যয় ডেকে আসবে। আমরা কিন্তু এই উদারবাদীর অর্থনীতি সম্পর্কে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। যারা বুঝেছেন তারা প্রতিবাদে সামিল হয়েছেন, যারা বুঝতে পারেনি তাদের মুখরোচক অবাস্তব যে স্লোগানগুলো দিয়ে কিছু লোককে বিভ্রান্ত করে তারা সরকারে এসেছেন। এখন ধীরে ধীরে মানুষ সে মুক্তি ঘটছে, কাজ যাচ্ছে। আপনারা তো দেখছেন যে উদারীকরণের কুফলে শুধু আধা সরকারি প্রতিষ্ঠানগুলো বিক্রি করে দিচ্ছেন জলের দরে। এগুলো কিন্তু রিলেটেড, কারণ যারা কিনবে, আমি রিলেটেড এখানে শ্রম আইনটিকে প্রথম সংস্কার করেছেন কার স্বার্থে? মালিকদের স্বার্থে। এখন গিয়ে সরকারের যে লাভজনক সংস্থাগুলো, যেগুলো থেকে সরকার আয় আসতো, দেশের জন্য কাজ করা যেত, আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, 56টা উপরে সংগঠন আছে যেগুলিকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলা হয়, অধিগৃহীত সংস্থা, এখান থেকে সরকার আয় পেতেন এবং মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি দেখা হতো এবং পরিষেবা ক্ষেত্রের মধ্যে একটা দারুণ ভূমিকা নিতেন। এখন এগুলিকে জলের দরে বিক্রি করার জন্য আইনটাকে সংশোধন করে দিয়েছেন, যাতে জলের দরে এগুলি কিনে নিতে পারেন। কারণ কোভিড-19 চলছে, এই সময় এগুলো বিভিন্ন জায়গাতে আমরা দেখছি কয়লা, এয়ার ইন্ডিয়া, ইতিমধ্যে তারা ওএনজিসি, তারপর এলআইসি, বিএসএনএলকেও শেষ করে দিয়েছে, এবং তারপর ভারত পেট্রোলিয়াম, এই ধরনের যে সংস্থাগুলো, এবং এখন ধরেছেন তারা অর্ডিন্যান্স কারখানাগুলো, যেগুলি স্বরাষ্ট্র দপ্তরের আওতাধীন এবং যেগুলি রাষ্ট্রের নিরাপত্তাযুক্ত, অস্ত্র তৈরি কারখানা 46টায়, এগুলো পর্যন্ত আজকে বেসরকারিতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। এগুলো কিন্তু উদারীকরণের কুফল। এবং এই যে বেসরকারি মালিকরা কিনে নিয়ে একদিকে সরকারি সম্পত্তিটা জলের দামে কিনে নেবেন, 2 নম্বর গিয়ে সেখানে গিয়ে কিনে নিয়ে তারা অধিক মুনাফা যাতে করতে পারেন তার জন্য শ্রম আইনকে তাদের স্বার্থে সংশোধন করে দেওয়া হয়েছে। কাজে এটা যদি কেউ ভেবে দেখেন যে মুষ্টিমেয় কিছু শ্রমজীবীদের স্বার্থ এখানে যুক্ত, কৃষকের স্বার্থ এবং কৃষিজীবী যারা, কৃষি শ্রমিক যারা, তাদের স্বার্থ, এভাবে দেখলে কিন্তু বিষয়টা ভুল হবে। এটা গোটা দেশের স্বার্থযুক্ত, মানুষের স্বার্থযুক্ত, এবং আক্রান্ত হচ্ছেন মানুষ। কাজে দেশটাকে রক্ষা করার জন্য, যারা দেশটাকে সর্বনাশ করে দিচ্ছেন তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করার জন্য চলুন ঐক্যবদ্ধ হই। ইতিমধ্যে শ্রমিক কৃষকের মধ্যে একটা ব্যাপক ঐক্য গড়ে উঠেছে। ইতিমধ্যে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন তৈরি করেছেন এবং সে আন্দোলনের সূচনা হয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিবাদও সোচ্চার হয়েছে। কিন্তু যদি দেশের সরকার ভেবে থাকেন যে এইভাবেই চলবেন, মানে প্রতিবাদের ধার ধারেন না, এবং তাদের হাতে এখন রাষ্ট্র ক্ষমতা আছে, সেটাকে কাজে লাগিয়ে তোয়াক্কা না করে এবং মানুষের যে প্রতিবাদ তার কোনো মূল্যায়ন না করে, না বুঝে, এবং সেখানে তাদের উপরে শুধু আইনি নিপীড়ন, এবং জানেন বেশ কতগুলো কালো আইন ইতিমধ্যে বিভিন্নভাবে কিছু সংস্থাকে তারা কাজে লাগিয়েছেন, সাংবিধানিক সংস্থাগুলোকে পর্যন্ত নানাভাবে কাজে লাগিয়ে মানুষকে হেনস্থার শিকার করছেন। এবং প্রতিবাদ করলেই সেখানে কোথাও কোথাও বলা হয় যে তাদের মধ্যে নাকি দেশাত্মবোধ নেই, দেশপ্রেম নেই। তাই যারা দেশ রক্ষার জন্য
রাস্তায় নেমেছেন, দেশ রক্ষার জন্য লড়াই করছেন, দেশের সম্পদ রক্ষা করার জন্য লড়াই করছেন, দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন, এবং তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক, এবং তারা দেশাত্মবোধ নিয়ে সংগ্রাম করছেন। আর দেশটাকে যারা বিক্রি করে দিয়েছেন, তারা বলছেন দেশপ্রেমের কথা, আসলে কিন্তু তারা দেশপ্রেমের কাজ করছেন না, দেশটাকে সর্বনাশ করে দেওয়ার জন্য এদিকে টেনে নিয়ে যাচ্ছেন। কাজে এই দমন পীড়ন চলবে, এটার কাছে আত্মসমর্পণ না। চলুন ঐক্যবদ্ধ হই, একসাথে নামি, প্রতিবাদে সামিল হই। প্রতিবাদের মধ্য দিয়ে দেশে অনেক কিছু কিন্তু আটকানো সম্ভব হয়েছে, অনেক কিছু পরিবর্তন করা সম্ভব হয়েছে। আর যারা এই এটাকে মেনে নিতে চায় না, তারা কিন্তু বেশি দিন ক্ষমতায় থেকে থাকতে পারেন না। দেশের মানুষ প্রতিবাদের মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেন, এটা ইতিহাস আমরা লক্ষ্য করেছি। এই ভয়ানক আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ও প্রতিবাদ সংগ্রামকে আরও বেশি আমাদের জোরদার করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। কাজে এই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আমার আবেদন থাকবে, চলুন হাতে হাত মিলাই, একসঙ্গে মিলে জোরে আওয়াজ তুলে সামনের দিকে এগিয়ে যাই। কারণ আমরাই হলাম ভবিষ্যৎ, আমরা হলাম ভবিষ্যৎ। আমি এই অর্থে বলছি, কারণ এদেরকে বাদ দিয়ে দেশ হয় না, এদেরকে বাদ দিয়ে সমাজেরও বিকশিত হয় না। শ্রমিক, কৃষক, এরা হলো দেশের চালিকা শক্তি, মূল শক্তি। এদের ঐক্যই একমাত্র সামনের দিকে দেশকে নিয়ে যেতে পারবে। এই কথাগুলো বলে সকলের কাছে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড-19 যে নির্দেশিকাগুলো আছে সেগুলো মেনে চলুন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ভালো থাকুন।